সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না। জনপ্রিয় হতে চাই না, এমন একটা শিল্পী হতে চাই যার গান আসলে ভালো লাগবে। স্কুলে টিফিনের সময় ব্রেঞ্চিতে বাড়ি মেরে মেরে গান গাইতাম। ভিউ কখনোই ভালো গানের মানদণ্ড হতে পারে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন শোবিজ কথনে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন 2017 সালের সেরা কণ্ঠের মাধ্যমে পরিচিত পাওয়া আসি ইসলাম দোলা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান ব্যস্ততা কি নিয়ে একটু জানতে চাচ্ছি। বর্তমান ব্যস্ততা আসলে খুব বেশি ব্যস্ততা নেই। বাইরের কাজগুলো এখন অনেকাংশে কমে গেছে, যে কারণে বাসায় একটু বেশি সময় যাচ্ছে। কিন্তু আসলে শিল্পীদের আসলে অলস সময় বলতে কোনো সময় নাই আমি মনে করি, কেননা আমরা খুবই ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকি সবসময়, গান মেকিং। সো এখন তাই করছি, আমার নিজের মৌলিক গানের কাজ চলছে। ডেফিনেটলি আগের যুগের মতো যদি হতো যে অ্যালবাম হয় 7-8টা গানের, তাহলে হয়তো অনেক কিছুই করতে পারতাম। তো এখন আসলে গান করে করে রেডি করে রাখা হয় এবং একটা একটা করে গান ধরে জাস্ট ভিডিওর জন্য প্ল্যানিং করা হয়। এই তো। শ্রোতারা সামনে কি গান পাচ্ছে বা কি গান রিসেন্ট মুক্তি হলো আপনার? শ্রোতারা সামনে আসলে অনেক ধরনের গান পাবে, কেননা আমি রোম্যান্টিক গান করেছি। আমি একটা বিয়ে বাড়িতে শোনার মতো একটা ফেস্টিভ মুডের খুব সুন্দর গান করেছি। ফোক গানও আছে আমার, তো একটু ফিউশন টাইপসের ফোক, একটু ব্যান্ড স্টাইলে এরকম করেছি। সবই নতুন লিরিক্স। ফোক গান তো আসলে আমাদের সবার খুব প্রিয় গান। ফোক গানগুলো শুনলে মনে হয় ওই গানটার সাথে মনে হয় মিল আছে। আসলে ফোক গানের সুরই এরকম। সো এইভাবেই আসলে করা হয়েছে, এইভাবে চিন্তা করেই করা হয়েছে, যেটা মানুষ খুব ইজিলি শুনে তুলতে পারবে এবং সাথে সাথে গাইতে পারবে। তো এরকমই আসলে কাজ করছি। গানের সাথে যুক্ত হওয়ার গল্পটা শুনতে চাই, কিভাবে এই গানের সাথে যুক্ত হলেন আপনি? গানের সাথে যুক্ত হয়েছি ছোটোবেলায়, স্কুলে টিফিনের সময় ব্রেঞ্চিতে বাড়ি মেরে মেরে গান গাইতাম। তারপরে ব্লিড দিতাম অনেক কিছুতে। তো সবাই খুব উৎসাহ দিত যে তুমি তো ভালো গান গাইতে পারো। সো তখন আসলে বাসায়, আবার আমাদের বাসায় আসলে ভাড়াটিয়ারে ভাড়া থাকতো, তারা তাদের মেয়েকে, ছেলে মেয়েদেরকে গান শেখাতো। গানের টিচার আসতো বাসায়, তো তারা হারমোনিয়াম বাজায় যখন গান শিখতো, আমি দূর থেকে দাঁড়িয়ে শুনতাম। মিউজিকটা সবসময় আমাকে খুব টানতো। তখনই আসলে আমি আবিষ্কার করতে পারি যে আমি গান গাইতে পারি, আর আমি খুব সুরে গান গাইতাম, যেটা দেখে সবাই খুব অবাক হয়ে যেত। তারপর তো আমার আব্বুর হাত ধরেই গানের জগতে আসা। তো এটা আসলে আমার জন্য একটা ব্লেসিং। তিনি এখন দুনিয়াতে বেঁচে নাই। তো আমি সবসময় বলবো যে আমার আব্বুর জন্য আসা। তিনি সবার ঊর্ধ্বে গিয়ে তিনি আমাকে গান গাইতে নিয়ে গিয়েছিলেন, এবং যেটা সবথেকে বড় উৎসাহ এখন এই গানটাকে ধরে রাখা, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এটা হচ্ছে সম্পূর্ণ আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে। তো আপু একটা গান এখন শুনবো, যেহেতু গানের কথা বললেন, একটা গান শুনবো একটু। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না। তুমি খবর নিলা না। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না। তুমি খবর নিলা না। আমি ছাড়া কেউ নাই আপন, দুঃখের পরিজন। আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। হো আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত
আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। খুব সুন্দর, খুব থ্যাংক সুন্দর। ইউ। কখনো কি ভেবেছিলেন এত জনপ্রিয়তা হবেন বা দর্শক আপনার গান গ্রহণ করবে? এটা আসলে কখনোই ভাবি নাই, কারণ জীবনে যারাই বড় হয়েছে তারা আসলে কেউ জানতো না যে তারা একদিন বড় হবে। আর আমিও কতটুকু বড় হয়েছি এটাও আমি এখনও জানি না, কেননা আমি যখন স্টেজে গাই এখনকার জনপ্রিয়তাটা আসলে অন্যরকম ধরনের। এটা শুধু একটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ। অনেক সময় আমরা আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছেন, লিভিং লিজেন্ড যারা আছেন, তাদেরকে আমরা সামনাসামনি দেখে খুব আবেগে আপ্লুত হয়ে যাই, শ্রদ্ধায় আসলে সালাম দিয়ে কথা বলবো, কণ্ঠস্বর কেঁপে যায় আমাদের। কিন্তু এখন আসলে আমাদেরকে যারা পছন্দ করে, অনেক সময় তারা সামনাসামনি দেখা হলে প্রকাশ করতে চায় না, বুঝতে দিতে চায় না। আবার দেখা যাচ্ছে আড়ালে তারা গান শুনছে বা ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে। তো এখনকার জনপ্রিয়তাটা আসলে অন্যরকম। তো আমি আসলে জানি না আমি কতটুকু জনপ্রিয় হতে পেরেছি, তবে আসলে জনপ্রিয় হতে চাই না, আসলে এমন একটা শিল্পী হতে চাই যার গান আসলে ভালো লাগবে সবার কাছে, এবং আমার যারা নেক্সট জেনারেশন আছে, এই জেনারেশনের যারা শ্রোতা আছে, তারা আমাকে অ্যাকসেপ্ট করবে। এই মিউজিকটা আমি খুব সুন্দর করে ইউটিলাইজ করে আমি সুন্দর সুন্দর গান মেক করে তাদেরকে দিতে পারবো। সো আমি আসলে ওই জনপ্রিয়তাটা চাই না। আমি চাই যে সবাই একজন ভালো সঙ্গীত শিল্পী হিসেবে, স্টেজের শিল্পী বা স্টেজের পিছনে টেলিভিশনের শিল্পী, যেই শিল্পী হোক না কেন, তারা আমাকে একটু চিনবে, জানবে, আমাকে একটু ভালোবাসবে। মানে আমি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হতে চাই না, যেন কেউ আমাকে ঠাস করে নিচে ফেলে দেয়। আমি এরকম জনপ্রিয়তাটা চাই না। আপু, শিল্প সাহিত্য করতে গেলে কিন্তু অনেকে অনেক কটু কথা শুনতে হয়। আপনার ক্ষেত্রে কি এরকম হয়েছে কিনা, ব্যতিক্রম কোনো কিছু আছে? এটা আমার ক্ষেত্রে খুব বেশি হয়েছে, এবং আমি যেই সোসাইটিতে জন্ম নিয়েছি, আমি যেই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, এটা আমার জন্য খুব টাফ ছিল এই জার্নিটা, স্টিল টাফ। যদিও এখন আমি আরও অন্য একজনের ওয়াইফ, তারপরেও কিন্তু আমার জন্য স্টিল টাফ, কেননা আমার যারা রক্তের মানুষগুলো আছে তারা সবসময় রেডি হয়ে থাকে ভুল ধরার জন্য, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। সো আসলে আর তারা খুব বেশি ধার্মিক, যে কারণে আমার অনেক কথা শুনতে হয়, গানের স্টেজে ড্রেস আপ বা হোয়াট এভার। আসলে ওদেরকে আমি এটা বুঝিয়ে উঠতে পারি না যে একটা আধুনিক গানের প্রোগ্রামে যখন আমাকে শাড়ি পরতে বলা হয় তখন আমি শাড়ি পরে যাই। এটা আসলে কী ধরনের গান করছি এটার উপরে ডিপেন্ড করে যে আমি কী ধরনের ড্রেস আপ ক্যারি করব। তা এই কটু কথা সবসময় শুনতে হয়। এবং আমি লাস্ট একটা ইন্টারভিউতেও বলেছিলাম যে আত্মীয় স্বজনদের সাথে সত্যি আসলে মিশি না, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি সবসময় নিজের, এটাই আমার জগৎ, এটাই আমার স্টুডিও রুম, হোম স্টুডিও, এখানে কাজ করি। বাইরে কোনো কাজ থাকলে বাইরে যাই এবং ঘর সংসার সামলাই, এইটুকুই। তার মানে হচ্ছে ভাইয়া আপনাকে প্রচন্ড সাপোর্ট দিয়ে যাচ্ছে? হ্যাঁ, ভাইয়া প্রচণ্ড সাপোর্ট দিয়ে যাচ্ছে। আসলে সাপোর্ট তো সবাই কম বেশি করে, কিন্তু খুবই এক্সট্রা অর্ডিনারি। আমি বলবো আমি সত্যি অনেক লাকি, কেননা আমার বাবা আমাকে খুব সবার ঊর্ধ্বে গিয়ে আমাকে হাত ধরে বাইরে বের করে নিয়ে গানের স্টেজে তুলে দিয়েছিলেন, শুরু করেছিলেন। তো এইটা যে এইভাবে আমি আমার হাজব্যান্ডের হাত ধরে, কেননা ঘর সংসার সামলিয়ে উঠে এই জগৎটা কেমন, কতটুকু বাইরে যেতে হয়, কত সময় বাইরে থাকতে হয় কাজের কারণে, এবং সে সব সময় সাথে থাকে আমাকে অ্যাজ এ গার্ডিয়ান বা অ্যাজ এ ম্যানেজার, মানে যেটাই হোক, আমার শুভাকাঙ্ক্ষী, সব থেকে বড় ওয়েল উইশার সেই আমার। তো ও আমাকে অনেক সাপোর্ট করে, যে কারণে আমি এই কাজটা খুব সুন্দর করে করতে পারছি। ভিউ কি ভালো গানের মানদণ্ড আপনার কাছে কি মনে হয়? সব সময় আসলে সব গানের জন্য ভিউ কখনোই ভালো গানের মানদণ্ড হতে পারে না। আমরা ফান করে করে সব সময় অনেক কিছু আছে, আমরা ইয়ার্কি ফাজলামো করে মানুষকে রিচ করে দিই, মানুষের ইউটিউব চ্যানেলটা বা পেজটাকে লাইক দিয়ে, কমেন্ট করে, ফলো দিয়ে একদম খুব রিচ করে দিই। সবসময় কিন্তু সবাই আসলে এটা ডিজার্ভ করে না, এটা আপনিও জানেন, আমিও জানি। সো এটা আসলে মানদণ্ডটা কখনোই হয় না ভিউজ দিয়ে, কিন্তু ভালো গান আসলে কখন খুব কি কারণে ভিউজ হবে এটা আমিও জানি না, এটা জানার জন্যই আসলে আমি এত কাজ করে যাচ্ছি। আপু, আরেকটা গান শুনবো এই ফাঁকে। আমি কি পেয়েছি বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হবে, নিঃস্ব হারিয়েছি। ভালোবাসা কখন হৃদয়ে কি
অচেনা কেউ এসে মনে ধরা দেয়, অজানা বেগের ছোঁয়ায় মনে দেখা দেয়, ভালোবেসে মন যে তাই হারিয়ে যায়। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব বিষম হারিয়েছি। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব বিষম হারিয়েছি। বলেছিলে আমি তোমার, বলেছিলে শুধুই তোমার, তুমি সারা জীবন রবে আমার। সবই ছিল মিথ্যে বেকার, আমি ছিলাম শুধুই আমার। কেন মিথ্যে আশ্বাস দিলে আমায়? আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব সব হারিয়েছি। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব সব হারিয়েছি। আপনার সঙ্গীত শিল্পীর মধ্যে আইডল কাকে মনে করেন, যা কার গানটা বেশি শুনেন এবং কেন? আমি আসলে ভার্সেটাইল আর্টিস্ট। আমি অন্য সিনিয়র আর্টিস্ট বা অন্য লিভিং লিজেন্ড বা নর্মাল যিনি আছেন তাদের কাউকে আমি অসম্মান করছি না, কিন্তু ছোটোবেলা থেকে আমি রুনা লালা ম্যামের গান খুব পছন্দ করতাম, কারণ ওনার মধ্যে একটা ভার্সেটালিটি ছিল, আছে স্টিল। আর এখন আমি সুনিধি চৌহান, শিল্পা রাও এদেরকে পছন্দ করি, এবং আমি একদম হলিউডে বলা চলে যে শাকিরার গান অনেক পছন্দ করি, এবং সেই সাথে রিয়ানার গান অনেক পছন্দ করি। এই তো দেখা যাচ্ছে নতুনদের মধ্যে অনেকের গান খুব জনপ্রিয় হয়, সেটা দুই একটা গানের জন্য, কিন্তু তারা আবার হারিয়ে যায়। এই হারিয়ে যায় কেন, বা তারা কেন এই টানাপোড়েনের মধ্যে থাকে কেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় তাদের আসলে মানে যে গাইড করার মতো যে প্রপার একজন গার্ডিয়ান দরকার, যে আপনি একটা স্বাধীনতাটাকে অর্জন করেছেন, সেটাকে রক্ষা করার জন্য যে আপনার কিছু সিস্টেম ওয়েতে চলতে হবে, কিছু জিনিস রুলস মেনে চলতে হবে। সাধারণ একটা মানুষ যেটা চাইলেই করতে পারে সেটা আপনার করা যাবে না। যেমন সেটা ফেসবুকের একটা পোস্ট হতে পারে, কাউকে নিয়ে একটা কটু কথা বলা হতে পারে, সো এটা অনেক কিছুই হতে পারে। গান রিলেটেড আসলে অনেক সময় অনেক কোম্পানি টাকা দিয়ে সস্তা একটা গান গাইয়ে ফেলছে, বেশি টাকা দিচ্ছে বলেই গাচ্ছে, কারণ সে পপুলার, সে গাইলেই গানটা অনেক ভিউজ হবে। অনেক সময় এটা অনেকেই মানে বিচার করে না, এত কিছু চিন্তা ভাবনা করে না, যে কারণে অনেক সময় অনেক কারণেই এইসব কারণেই আর কি। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেই কারণগুলো হয়তো আমি জানি না, কিন্তু আমার যারা বোদ্ধা তারা বলতে পারবেন। তবে আমি এটাই মনে করি যে এইসব কারণে আসলে শিল্পীরা ওই জায়গাটা আসলে ধরে রাখতে পারে না। আপু নাটকে প্লেব্যাক করেছেন রিসেন্ট, সিনেমায় প্লেব্যাক কবে আসছেন? এর আগেও সিনেমায় প্লেব্যাক হয়েছিল, কিন্তু আসলে অনেক হয় কি বিষয়টা বলতে হয় যে অনেক নায়িকাই কিন্তু রাতারাতি জন্ম হয়, হ্যাঁ। তো অনেক ছবির মহরত হয়, কিন্তু ফাইনালি কিন্তু ছবিটা আসে না। তো আমি যখন ফার্স্টে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন আমি এর আগেও 2টা মুভিতে প্লেব্যাক করেছি, তো সেটার আমি তেমন কোনো ফিডব্যাক পাইনি, সো সেটাকে আমি কাজ হিসেবে ওভাবে ধরছি না। আর নাটকের যে গানটা আমি গেয়েছি, এই গানটা আসলেই অনেক সুন্দর, অসাধারণ একটা গান, কি জাদু জানিস, শাহরিয়ার রাফাত ভাইয়ের কথা, সুর এবং সঙ্গীত আয়োজনে, এবং মাসুদ রানা অনেক পরিচালিত। এটা শ্যামল মওলা এবং অহনা এটাতে অভিনয় করেছেন। আমি অনেক প্রাউড ফিল করছি যে এত সুন্দর একটা গান, আসলে সবাই গায় কম বেশি, কিন্তু ভালো গান নিজের লাইফে একটা যুক্ত হওয়া ক্যারিয়ারে, এটা আসলে অনেক বড় ব্যাপার। এই গানটা অনেক সুন্দর একটি গান, এটা যখন রিলিজ হবে তো হোপফুলি মানুষের কাছে ভালো লাগবে, গ্রহণযোগ্যতা পাবে। আপু আমরা এখন বিদায় নিব, দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে সেই কথাটা বলে একটা গান শুনতে শুনতে বিদায় নিব। দর্শকদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি কাউকে খুব উঁচুতে তুলবেন না, আবার খুব তাড়াতাড়ি কাউকে ফেলেও দিবেন না। যত বেশি উঁচুতে তুলবেন তখন ওই মানুষটাকে যখন ফেলে দেন তখন সেই মানুষটার বেশি ব্যথা লাগে, কষ্ট লাগে। সবাই একটু অন্যজনকে রেসপেক্ট করে মন্তব্য করবেন। যেখানে আপনি মন্তব্য করেন ফেসবুকে,
যে শিল্পী দিয়েতেই যান বা যেখানেই যান একটু সুন্দর করে মন্তব্য করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। কারণ আপনি যতই বলি না কেন আমরা যে আমরা এসব দেখি না, কিন্তু আমাদের কিন্তু দিন শেষে একটু কষ্ট লাগে। আমরা চিন্তা করি আসলে কি এমন খারাপ কাজ করে ফেললাম যে এইভাবে একটা মন্তব্য করে গেল, যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করছে। এটা আসলে আমরাও ডিজার্ভ করি না, এবং আমরা বাংলাদেশের মানুষ একটু সভ্য হব, সবাই অনেক ভালোভাবে থাকবো, অন্যজনকে রেসপেক্ট করব। উল্টাপাল্টা আবল তাবল জিনিসগুলোকে আসলে ফান হিসেবে ভাইরাল না করে ভালো কাজগুলোকে আপনারা একটু খুঁজুন দিন শেষে। কেননা আমাদের কালচারটা আসলে অনেক সুন্দর, বাংলা কালচার। তো আমাদের কালচার, আমাদের বাংলা মিউজিক, এই মিউজিকটাকে আপনাদের মাধ্যমেই আমরা প্রসিদ্ধ করতে পারবো, আমরা চেষ্টা করছি। তো আপনারা আমাদের ভালো মিউজিক, ভালো গান, ভালো বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য। গান গেতে গেতে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। লাস্ট একটা ইন্টারভিউতে গান করেছিলাম, তো আমি আসলে র্যাপ গান গাওয়ার জন্য চেষ্টা করি। তো আমি জানি না কতটুকু ভালো হয়, বাট আমি চেষ্টা করি। তো এখন আমি যে গানটি করছি, এই গানটি এই সময় ভীষণ জনপ্রিয় একটি গান। কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়, কি সাপে কামড়াইলো আমার দুর্লভ নৌকার গায়ে। কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়, কি সাপে কামড়াইলো আমার দুর্লভ নৌকার গায়ে। কালির নয়ন জলে, আরে কোথায় রে মা মনসা, তো প্রণাম জানাই। কালির নয়ন জলে মালো মাঝিলোজি, ও বইনলো বইন আমি করলাম কি, রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলোজি, ও বইনলো বইন আমি করলাম কি, রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইলো জুবানি, উজান বহে গাঙ্গের পানি। ওই কামিনী বসিল ভাব, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলোজি, ও বইনলো বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। কোথায় আমার গানের মাস্টার, সালাম জানাই। কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়, কি সাপে কামড়াইলো আমার দুর্লভ নৌকার গায়ে। কালির নয়ন জলে। এই উপরওয়ালা পাঠাইছে মায়েরই করলে, বুঝি না দুনিয়াতে কি খেলা চললে। সবাই তো আদর করতো ওলে লেলে, যৌবনে ঝাউবনেতে সংসারে চলে। আমার রঙিন দুনিয়া কি সাদা কালো চলে, ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে। ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে, ভাইয়া সাঁতার না জানা থাকলে ডুইবা মরবেন জলে। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিগা আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নাই নেবি দিকা আছে, সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপা আছে। দুনিয়া ঘুরতে আছে, কে ঘুরাই খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, খায়ামুখ মুছতে হইব। জীবনে তরি বাইয়া জায়গা মতো যাইতে হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব। দুনিয়া এসে কিছুই ছিল না অঙ্গে, ভালো কাজ ছাড়া কিছুই যাইব না সঙ্গে। দেওয়ান ভাই দেওয়ান না হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইছে গাঙ্গে। রঙ্গে ভাঙা নৌকা। ভাই এবার আপনি গান। ছিলাম জুয়ান হইছি বুড়া, লহিরা গেছে বাঁকা ঘোড়া, গোলই তলা যেতে চাই মোর ভেঙে। ছিলাম জুয়ান হইছি বুড়া, ভাঙে গেছে বাঁকা ঘোড়া, গোলই তলা যেতে চাই মোর ভেঙে। ওরে ভেবে কয় খালেক দাওয়ানে, চিন্তা করো আপন মনে। মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলোজি, ও বইনলো বইন আমি করলাম কি, রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলোজি, ও বইনলো বইন আমি করলাম কি, রঙ্গে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় সাপে কামড়াইলো আমার দুর্লভ নৌকার গায়ে কালির নয়ন জলে আরে গানটায় আমার ইতিমধ্যে শেষ হইয়া যায় কালির নয়ন জলে। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি মাসুম, যে আপনাদের সাথে ছিলাম। পরবর্তী কোনো এক তারকা নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।